মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা দুটি গল্প, রুদ্ধশ্বাস এবং সে আছে। বৈশালী দাশগুপ্ত নন্দীর জন্ম উত্তর ২৪ পরগনার সোদপুরে, বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা। পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা, নেশায় লেখিকা। একক গল্পগ্রন্থ নরকের দ্বার খোলা প্রথম প্রকাশিত হয় ২০১৯ সালের বইমেলায় বিভা প্রকাশনী থেকে। এরপর বিভা থেকেই তিনে নেত্র এবং অরণ্যমন প্রকাশনী থেকে শাপথ ছাড়াও আরও বেশ কিছু সংকলনে তাঁর গল্প প্রকাশিত হয়েছে। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় ৭ই মার্চ ২০২১ সালে। শুরু হচ্ছে রুদ্ধশ্বাস। আমার ছোটবেলার কিছুটা কেটেছে নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে। সেখানে আমার বাবা ছিলেন সরকারি হাসপাতালের ডাক্তার। আমার বয়স যখন ৭, তখনই বাবা, মা, দাদার সঙ্গে তল্পি তল্পা গুটিয়ে চলে এলাম প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি এই গ্রামে। আগে থাকতাম শহরে, সেখানকার স্কুলেই পড়তাম। হঠাৎ করে সব ছেড়ে এই গণ্ডগ্রামে এসে পড়াটা না আমি না দাদা কেউই মেনে নিতে পারিনি। এখন বুঝতে পারি এতে বাবার কোনো দোষ ছিল না, কিন্তু তখন ভীষণ রাগ হয়েছিল বাবার উপর। যাই হোক না কেন, গ্রামের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার আর দাদার দুজনেরই বেশ সময় লেগেছিল। সব সময় মনে পড়ত শহরের ঝাঁ চকচকে পরিবেশ, সুন্দর পোশাক পরা ঝকঝকে চেহারার বন্ধুদের কথা। এখানকার স্কুলে ভর্তি হলেও শিক্ষক থেকে সহপাঠী কাউকেই ঠিক পছন্দ করে উঠতে পারিনি। এই সময় আমার সঙ্গে আলাপ হলো সাবিত্রীর। ওর বাবা অন্যের জমিতে চাষ করেন, অত্যন্ত দরিদ্র পরিবার, সেটা ওকে দেখলেই বোঝা যেত। কিন্তু ওর স্বভাবের মধ্যে কোনো জড়তা ছিল না। খুব তাড়াতাড়ি আপন করে নিত সব্বাইকে। আমি তখন ক্লাস 3 আর দাদা 8। সাবিত্রী আমার ক্লাসে, হওয়ার কথা ছিল না, তবু কিভাবে যেন ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল খুব। আমার সঙ্গে স্কুল ছুটির পর প্রায়ই আমাদের বাড়িতে চলে আসতো সাবিত্রী। আমার মাও খুব ভালোবাসতেন ওকে, নানা রকমের রান্না করে খাওয়াতেন। বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলেই ওর জন্য তোলা থাকতো। এভাবেই দিন কাটছিল। ইতিমধ্যে আমি আর সাবিত্রী যখন ক্লাস 7-এ উঠলাম, বাবার আবার ট্রান্সফার হতে পারে এমন একটা কথা শোনা গেল। হয়তো আবার শহরের দিকেই যাব আমরা। আমি আর দাদা খুশি হয়ে উঠলাম, কিন্তু সাবিত্রীর জন্য মনটা খুব খারাপ হতে লাগলো। ও তো শুনে থেকেই কান্নাকাটি শুরু করে দিল। দাদা তখন ক্লাস 12। উচ্চ মাধ্যমিকের পর এমনিতেও ওকে কলেজে ভর্তি হতে যেতেই হতো শহরে। বাবা বদলি হয়ে ওদিকে গেলে ও বাড়ি থেকেই যাতায়াত করতে পারবে, হস্টেলে থাকতে হবে না। সুতরাং আমাদের এখান থেকে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। আমার আর সাবিত্রীর সবচেয়ে প্রিয় খেলা ছিল লুকোচুরি। আমরা একজন লুকোতাম আর অন্যজন তাকে খুঁজতাম। খুঁজে পেলে যে লুকাতো তাকে অপরজন যা বলতো তাই করতে হতো, আর উল্টোটা হলে তাকে নিজের সম্পর্কে কিছু কনফেশন করতে হতো। এই যেমন, কাল আমি মাকে না বলে মেলায় গিয়েছিলাম, অথবা তোর যে পেনটা খুঁজে পাচ্ছিস না সেটা আমি লুকিয়েছি। এই ধরনের নির্দোষ কনফেশন, অনেকটা এখনকার ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার মতো। কিন্তু এর মধ্যেই সেই সময় কত যে আনন্দ খুঁজে পেতাম। দেখতে দেখতে আমাদের গ্রাম থেকে যাওয়ার সময় এসে গেল। আর মাত্র 1 সপ্তাহ। একদিন স্কুল ফেরত সাবিত্রী এসেছে আমাদের বাড়িতে।
মা আমাদের দুজনকে যত্ন করে খাইয়ে দাদার খাবার ঢেকে রেখে একটু গড়িয়ে নিতে গেছেন। দাদা ফিরবে ঘণ্টাখানেক পর। স্কুল থেকে সোজা যাবে একজন স্যারের কাছে টিউশন পড়তে। আমি আর সাবিত্রী উঠে গেলাম দোতলায়। এই দোতলা সম্পর্কে একটু বলা দরকার। যদিও আমরা পুরো বাড়িটা নিয়েই থাকতাম, তবুও দোতলাটা অব্যবহৃতই থাকত, কারণ দোতলার অর্ধেকটা ছিল একটা মাত্র বিশাল ঘর, আর বাকিটা ছাদ। ঘরের পুরোটাই প্রায় জোড়া পুরনো পরিত্যক্ত বিছানাপত্র, ভাঙাচোরা জিনিস, লোহার বড় বড় ট্রাঙ্ক, কাঠের বাক্স ইত্যাদি দিয়ে। এসব যে কাদের জিনিস তা আমরা জানতাম না। হয়তো আগে যারা এখানে থেকে গেছেন তাদের জিনিস হবে, অপ্রয়োজনীয় বলে রেখে গেছেন। আমি আর সাবিত্রী এখানেই লুকোচুরি খেলতাম। বড় বড় বাক্স বিছানার আড়ালে লুকোতে বেশ সুবিধে হতো। পরপর কয়েকবার আমি চোর হলাম, আমাকেই লুকোতে হলো। প্রতিবার সাবিত্রী আমাকে সহজেই খুঁজে পেয়ে গেল। তারপরের বার 10-20 গোনার পর ঠিক হলো আমি 1 থেকে 100 গুনব আর সাবিত্রী লুকাবে। আমি ছাদে গিয়ে দেয়ালে মুখ গুঁজে গুনতে থাকলাম। 4 গোনা শেষ হওয়ার পর হাঁক পারলাম, 1 আমি আসছি কিন্তু। মনে হলো কেউ যেন হুড়মুড় করে দৌড়ে গেল। বুঝলাম সাবিত্রী এখনো লুকোবার সঠিক জায়গা খুঁজে পায়নি। এক চিলতে হাসি খেলে গেল আমার ঠোঁটে। এবার ওকে হাঁটতেই হবে। পা টিপে টিপে ঢুকলাম ঘরে। সাধারণত যেসব জায়গায় আমরা লুকোতাম সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেললাম। কি আশ্চর্য, সাবিত্রী যেন ভ্যানিশ করে গেছে। একবার ভাবলাম ও নিচে লুকায়নি তো, কিন্তু কিন্তু সেটা তো খেলার নিয়মের বাইরে। কোথাও থেকে একটা চাপা একটানা কক 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 শব্দ ভেসে আসছে। নিস্তব্ধ দুপুরে হয়তো কোনো নিঃসঙ্গ পাখি সঙ্গীকে ডাকছে। বাইরে ছাদের দিকে চেয়ে দেখলাম পড়ন্ত রোদের শেষ আভায় কেমন যেন মন খারাপ মিশে। হঠাৎ হঠাৎ মনটা খুব হু হু করে উঠল। সাবিত্রী আমাকে না বলে সেই যে চলে গেল, আর ওর খোঁজ পেলাম না। যে 1 সপ্তাহ আমরা ওখানে ছিলাম, শুধু গ্রাম জুড়ে খোঁজাখুঁজি আর ওর বাবা মায়ের অসহায় কান্না। আমি মাঝে মাঝেই দোতলায় উঠে যেতাম বলে মা দোতলায় তালা দিয়ে দিলেন। সেই যে দৌড়ানোর শব্দ, ওটাই ছিল আমার কাছে সাবিত্রীর শেষ স্মৃতি। কিন্তু নির্জন দুপুরে বা ঘুম না আসা রাতে প্রায়ই শুনতাম সাবিত্রী আমাকে চাপা গলায় ডাকছে। আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখান থেকে বের কর, আমাকে এখান থেকে নিয়ে যাও। চিৎকার করে অজ্ঞান হয়ে গেছি বহুবার। বাবা বলতেন ব্যাপারটা সাইকোলজিক্যাল, এখান থেকে দূরে গেলেই সব ঠিক হয়ে যাবে। মা কাঁদতেন আমার জন্য, সাবিত্রীর জন্য। দাদা গম্ভীর মুখে বাড়ি থেকে বেরিয়ে যেত। ওর গলার সোনার চেনটাও হারিয়ে গিয়েছিল সেদিনই। আমরা এই ঘটনার পর যে 1 সপ্তাহ ছিলাম, তার মধ্যে শুধু আমি যে ওর ডাক শুনতে পেতাম তা নয়, মাও এক রাতে ঘুম ভেঙে ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন দরজার পাশে।
তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বাবা খুব বকেছিলেন মাকে। মেয়েটার অবস্থা দেখেছো তুমি? কোথায় আমাকে সাহস দেবে তা না, উল্টে নিজেও এসব ভুলভাল দেখতে শুরু করেছে। তবে মায়ের মুখ দেখে বুঝেছিলাম মা ভুল দেখেননি। এরপর আমরা চলে যাই শহরে। দাদা ভর্তি হলো নামী কলেজে, আর আমি একটা ভালো স্কুলে। বাবার কথাই হয়তো ঠিক। শহরে আসার পর থেকে সাবিত্রীর গলার আওয়াজ পাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু এক নতুন উপসর্গ শুরু হলো দাদার। ঘুমের মধ্যে মাঝে মাঝেই বোবায় ধরত ওকে। ডাক্তারি মতে স্লিপ প্যারালিসিস। ডাক্তার যাই বলুন, সে যে কি কষ্ট তা চোখে দেখা যায় না। সারা শরীর অসাড় হয়ে যেত দাদার। গলা থেকে গোঙানির মতো শব্দ বেরোতো, যেন সাপের মুখে পড়া ব্যাঙ। দু চোখ বন্ধ, অথচ হাত পা টান করে যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে লড়াইতে মেতেছ। মিনিট 10 স্থায়ী হতো এই অবস্থা, তারপর নিজেই ঠিক হয়ে যেত আস্তে আস্তে। ডাক্তার বলেছিলেন এরকম হলে ওকে জাগিয়ে দিতে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যতক্ষণ না ও নিজে থেকে জাগতো ততক্ষণ কিছুতেই ওকে জাগানো যেত না। কিছু পরে ঘুমিয়ে স্নান করে জেগে উঠত দাদা। মা স্থানীয় এক মন্দির থেকে তাবিজ এনে একটা নতুন সোনার চেন করে ওকে পরিয়ে দিলেন, কিন্তু কাজ খুব একটা হলো না। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর। দাদা পোস্ট ডক্টরেট করতে চলে গেল ইটালি। আমি মেডিকেলের সুযোগ পেয়ে পড়তে এলাম নদিয়ার একটি সরকারি মেডিকেল কলেজে। আমাদের কলেজ থেকে আমার সেই ছোটবেলার গ্রাম মাত্র 22 কিলোমিটার পথ। ঠিক করলাম একদিন যাব। সাবিত্রীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছিল। একদিন কাউকে কিছু না বলে চলেও গেলাম। সেদিন ঘোর বর্ষা, আকাশ সারাদিন মেঘে ঢাকা, মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। সাবিত্রীদের বাড়ির অবস্থা আরও খারাপ হয়েছে। ওর মা তো আমাকে চিনতেই পারলেন না। কাকু মানে ওর বাবা একবারই চিনে ফেলে ব্যস্ত হয়ে পড়লেন। কোথায় বসাবেন, কি খাওয়াবেন সেই চিন্তা করতে লাগলেন। আমি অবশ্য ওকে বললাম এসব নিয়ে চিন্তা না করতে। মাটির ধুলো মাখা দাওয়ায় বসে পড়লাম। কাকুর কাছেই শুনলাম সাবিত্রীর মা ও নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কাকুকে ছাড়া কাউকে চিনতেই পারেন না। মাঝে মাঝেই দুপুরে ভাত বেড়ে বসে থাকেন সাবিত্রী স্কুল থেকে ফিরে খাবে বলে। আমি বেশিক্ষণ বসতে পারলাম না, বড্ড কষ্ট হচ্ছিল। কাকুর কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম। ফেরার সময় একবার এলাম আমাদের পুরনো বাড়ির সামনে। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। বাড়িটা মনে হলো ফাঁকা, কোনো আলো দেখতে পেলাম না। ওপর দিকে তাকালাম, সেই দোতলার ঘরের বন্ধ জানলা। একটা জানলার কাঁচ কোনা করে ভাঙা। ছিপছিপে বৃষ্টিতে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। বুকটা কেমন ধক করে উঠল। ওই তো অন্ধকারে প্রায় মিশে কে যেন হাতছানিতে ডাকছে আমায়। বসে ভূতের মতো ঢুকে গেলাম বাড়িতে। দরজা খোলা, সোজা উঠে গেলাম দোতলায়। মা যে দরজায় তালা দিয়ে রেখেছিল সেটাও খোলা। কি জানি আমাদের পরে আরো কতজন থেকে গেছে এখানে। দরজায় হাত ঠেকাতেই খুলে গেল দরজা।
ঘরের ভাঙা জানলা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে কোনাচে করে। তাতেই দেখলাম ঘরের মাঝখানে দাঁড়িয়ে সাবিত্রী, স্কুল ড্রেস পরা ক্লাস 7-এর সাবিত্রী। আমি এগোতেই ও প্রথম হাত দিয়ে ইশারা করে আমাকে থামতে বলল। তারপর আঙুল তুলে ইশারা করলো ঘরের কোণে। আমি তাকিয়ে দেখলাম ওদিকে স্তূপ করে রাখা তোষক, বাক্স, বিছানা। পকেট থেকে মোবাইলটা বের করে টর্চটা জ্বালালাম। তারপর উঁচু হয়ে থাকা বিছানার স্তূপ নামাতে লাগলাম টেনে টেনে। ধুলোয় আমার সারা শরীর ভরে গেল। কাশতে কাশতেও হাত চালানো থামালাম না। একদম নিচে একটা বড় সড়ো লোহার ট্রাঙ্ক। আমার কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো। একটা ক্রমাগত এক কক কক শব্দ আমার কান যেন বধির করে তুলল। শব্দটা আসছে পিছনে দাঁড়ানো সাবিত্রীর গলা থেকে। আমি আমি কোনো কিছু চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। বহু বছরের দম চাপার শ্বাস সাবিত্রীর বুক ভেঙে বেরিয়ে আসছে। এক টানে খুলে ফেললাম ট্রাঙ্কের ঢাকনাটা। টর্চটা ওদিকে তুলে ধরতে একটা কঙ্কাল। এক মুহূর্তে বুঝে গেলাম ঘটনা। লুকোতে গিয়ে সাবিত্রী ঢুকেছিল এই ট্রাঙ্কে। কোনোভাবে সেটা লক হয়ে যায়, কিন্তু একটা কথা মাথায় এলো না, ট্রাঙ্কের ওপর অত বিছানাপত্র চাপালো কে? ওগুলো না থাকলে হয়তো তখনই ট্রাঙ্ক খুলে দেখা হতো। আরো একবার টর্চের আলোয় দেখতে গিয়ে চোখে পড়ল কঙ্কালের হাতে চকচক করছে কিছু একটা ধাতব বস্তু। নিচু হয়ে টেনে তুললাম। একটা সোনার চেন, আর চেনটা আমার খুব চেনা। কেন যেন আমার একটু ভয় করছে না। সাবিত্রী আমার একদম কাছে দাঁড়িয়ে আছে। ওর কালো হয়ে যাওয়া মুখটা, করুণ চোখটা সব আমার খুব খুব কাছে। হাত বাড়ায় ওকে জড়িয়ে ধরবো বলে একটা আর্তনাদ যেন চাপা কান্নার মতো একরাশ গরম হাওয়া ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল জানলার ভাঙা অংশ দিয়ে। আর আমি ছুটে গেলাম সাবিত্রীর বাবার কাছে। সাবিত্রীর শেষকৃত্যের পর আমি ফিরলাম হস্টেলে। তবে একটা শেষ কাজ বাকি ছিল। কিন্তু যাকে আমার দরকার সে তো এখন বিদেশে। আমাকে অপেক্ষা করতে হবে তার ফেরার। যদিও এখন আমার কাছে সব পরিষ্কার। সেদিন কোনো কারণে দাদা টিউশন থেকে তাড়াতাড়ি ফিরেছিল। এই সাবিত্রী, দোতলার ঘরে সাবিত্রীকে একা পেয়ে কোনোভাবে সুযোগ নিতে চেয়েছিল। না না, সাবিত্রীর কাছে বাধা পেয়ে আক্রোশ চরিতার্থ করতে ও ট্রাঙ্কে লুকোতে ট্রাঙ্ক লক করে ওপরে বিছানার পাহাড় চাপিয়ে নেমে যায় নিচে। এই সময়ই কোনোভাবে দাদার চেনটা রয়ে যায় সাবিত্রীর হাতে। আমি তখন ছাদে 1, 2 গুনছি। আমার সাড়া পেয়ে দাদা পালিয়েছিল দুলদার করে। সেই পায়ের শব্দই পেয়েছিলাম আমি। আর দম বন্ধ হয়ে মরতে বসা সাবিত্রীর গলা থেকে বেরিয়ে আসা কক কক শব্দটাকে আমি ভেবেছিলাম কোনো পাখির ডাক। নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে আমার। এর শাস্তি পেতেই হবে দাদাকে। যদিও অনেক বছর ধরেই যে কষ্ট সাবিত্রী পেয়েছিল সে কষ্ট নিজেই অনুভব করেছিল ও। জানি না সত্যি কোনো রোগ নাকি পাপের প্রায়শ্চিত্ত ছিল ওটা দাদার। স্লিপ প্যারালিসিস, কে জানে।
পরদিন ভোরবেলা বাবার কাছ থেকে ফোন পেলাম। গতকাল রাতে ইটলিতে দাদার মৃতদেহ পাওয়া গেছে ওর ফ্ল্যাটে। তদন্ত হবে, পোস্টমর্টম হবে। তবে আপাতভাবে পুলিশ মনে করছে ঘুমের মধ্যে কোনোভাবে দম বন্ধ হয়ে মৃত্যু। বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই সময় মায়ের পাশে থাকাটা দরকার। ট্রেনে যেতে যেতে ব্রিজ থেকে হাত বাড়িয়ে দাদার সোনার চেনটা ফেলে দিলাম নদীর জলে। শুনলেন রুদ্ধশ্বাস। এর পরের গল্প সে আছে। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 21শে নভেম্বর 2021 সালে। শুরু হচ্ছে সে আছে। এক বছর 7 মাসের কচি ছেলেটাকে যেদিন কবরে শুইয়ে দিয়ে বাড়ি ফিরল লিজ, সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিল প্রজেক্টটা সে নেবে। আজ পর্যন্ত বহু প্রজেক্ট সে অবলীলায় ছেড়ে দিয়েছে ছেলের জন্য। যেসব কাজ হাতে পাওয়ার জন্য ঘাড়ে নিঃশ্বাস ফেলে প্রতিদ্বন্দ্বী সহকর্মীর দল, সেসবের দিকে এতদিন বিন্দুমাত্র মন দেয়নি সে। ছেলে ছাড়া আর কোনো দিকে তাকায়নি লিজ। যেদিন থেকে সে জেনেছে তার ছেলে শন নিমেনপিক নামে এক জটিল নিউরোলজিক্যাল অসুখে আক্রান্ত এবং ওর আয়ু বড়জোর 1.5 বছর, সেদিন থেকে চাকরিটা ছাড়া জীবনের আর সব কিছুই ছেড়ে দিয়েছিল লিজ। চাকরিটা ওর নেহাতি দরকার ছিল। শনের চিকিৎসার জন্য ওটা ছাড়তে পারেনি। ছেলের জন্মের আগেই ডিভোর্স হয়ে গিয়েছে ওর বাবা রবিনের সঙ্গে। শনের জন্মের আগেই ওরা জানত যে শিশু আসতে চলেছে সে সুস্থ জীবন কখনোই পাবে না। তাই রবিন ওকে পৃথিবীতে আনতেই চায়নি। কিন্তু লিজ চায়নি ওদের প্রথম সন্তানকে হত্যা করতে। এই মতপার্থক্য ওদের দুজনকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। একসময় লিজের মনে হয়েছিল সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই আর হয় না। অগত্যা বিচ্ছেদ। গত 2 বছরে রবিন খবরও নেয়নি লিজ আর শন কিভাবে আছে। লিজ একা বাবা মা উভয় ভূমিকা পালন করে গেছে। এর মধ্যে একে একে ছেড়ে দিয়েছে অন্তত 3টে এমন প্রজেক্ট যেগুলো তাকে খ্যাতি তথা অর্থের শীর্ষে নিয়ে যেতে পারত। শনকে ছেড়ে দূরে থাকতে হবে ভেবে সে সব প্রলোভন ত্যাগ করেছে। লিজের বস ইভা ওকে বোঝে, তাই লিজ রাজি হবে না জেনেও যে কোনো প্রজেক্টের প্রস্তাব আগে তাকেই দেয়। 2 দিন আগেও তেমনই একটা প্রস্তাব নিয়ে এসেছিল ইভা। তখন না করে দিলেও আজ মনে প্রাণে কাজটা করতে চায় লিজ। কিছুদিনের জন্য অন্তত এই ঘর, শনের খেলনা, জিনিসপত্র, ওর ওষুধের গন্ধ, ওর ফেলে যাওয়া শূন্যতা থেকে দূরে থাকা যাবে। 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে লিজের গাল বেয়ে। প্রজেক্টটার বিষয়বস্তু ছিল খুবই আকর্ষণীয়। 1483 সালে ইংল্যান্ডের রাজা ছিলেন রিচার্ড III। দ্য ওয়ার অফ রোজেস অর্থাৎ গোলাপের যুদ্ধ নামে ইংল্যান্ডের যে ধারাবাহিক গৃহযুদ্ধ চলছিল সেই সময়, তারই শেষ যুদ্ধক্ষেত্র বসবার্থে তিনি নিহত হন 1485 সালে। তাঁকে কবরস্থ করা হয় তৎকালীন গ্রেফা চার্চের অন্তর্গত একটি গোরস্থানে। কিন্তু পরবর্তীকালে হেনরি VIII এর নির্দেশে যখন মঠ ইত্যাদি ধ্বংস করা হয়,
তখন এই চার্চ সহ গোরস্থানটিও ধ্বংস হয়। লিজের ডিপার্টমেন্ট অর্থাৎ ইউনিভার্সিটি অফ লেস্টার আর্কিওলজিক্যাল সার্ভিসেস বহুদিন ধরে রিচার্ড III-এর সেই কবরের অবস্থান জানার চেষ্টায় রত। বর্তমান ঝাঁচকচকে শহরের নিচে মাটির কোন অতলে লুকিয়ে আছে একসময়ের বিলাস বসনে অভ্যস্ত রাজার অস্থি কঙ্কাল, তা খুঁজে বের করার জন্য লিজের টিম অক্লান্ত পরিশ্রম করেছে। এটা সেই সময়ের কথা যখন লিজ নিজের জীবনযুদ্ধ নিয়ে ব্যস্ত। খুব সম্প্রতি নানা তথ্য প্রমাণ মিলিয়ে তারা মোটামুটিভাবে একটা জায়গা নির্দেশ করতে পেরেছে। জায়গাটা এখন একটা পার্কিং লট। হিসেব মতো এর নিচেই থাকার কথা রিচার্ড III-এর দেহাবশেষ। এবার পালা খোঁড়াখুঁড়ির। আগের টিমের কাজ শেষ, এবার যাবে এক নতুন টিম, যাদের লিড করার দায়িত্ব পড়েছে লিজের ওপর। শনের শেষকৃত্য হওয়ার 3-3 মধ্যে অফিস জয়েন করল লিজ। তার আগেই ফোনে ইভাকে জানিয়ে দিয়েছিল তার সিদ্ধান্ত। ইভা আনন্দে উৎফুল্ল হয়ে ফোনেই চিৎকার করে উঠে বলেছিল, That's the spirit, my girl. Love you, Elizabeth. এই 2 দিনের মধ্যেই কাজ শুরু করে দিল লিজ। আগে টিমের ছকে দেওয়া নকশা অনুযায়ী শ্রমিকদের দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হলো। মধ্য ইংল্যান্ডের টেমস নদীর ধারে বিখ্যাত টাওয়ার অফ লন্ডনের গ্রাউন্ডে একটি বাংলোতে থাকার ব্যবস্থা হলো লিজদের। জায়গাটা থেকে টিমের সবার বাড়ি কম বেশি কাছাকাছি, কিন্তু কাজের জায়গা সম্পূর্ণ অসুরক্ষিত রেখে বাড়ি যাওয়ার অনুমতি নেই তাদের। অন্যরা যাই ভাবুক, লিজের কাছে আপাতত এটা আশীর্বাদ। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত লিজের নরম বিছানায় শুয়েও ঘুম আসছিল না। গত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে। শন যেন তার চোখ থেকে ঘুম নিয়ে চলে গেছে। বিছানা ছেড়ে উঠে ওয়াইন গ্লাস নিয়ে জানলার পাশে এসে দাঁড়ালো সে। চোখের সামনে অসম্ভব সুন্দর টাওয়ার অফ লন্ডনের বিশাল স্থাপত্য আলোয় ঝলমল করছে। সামনে দিয়ে মাঝে মাঝে সিকিউরিটি গার্ডের দল ঘোরাফেরা করছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু একটু করে ওয়াইনটা শেষ করল লিজ। তারপর জানলার পর্দাটা টেনে চলে আসতে গিয়ে হঠাৎ চোখে পড়ল দৃশ্যটা। বিল্ডিংটার সারা দেহ আলোয় ঝলমল করলেও এর মূল টাওয়ার, অর্থাৎ যার নামে এর নামকরণ, সেই হোয়াইট টাওয়ারের উপরের ছাদের অংশ অন্ধকার। তবে ছাদের ভেতরটা অন্ধকার হলেও নিচের আলোর প্রতিফলন ছাদের কার্নিশ পর্যন্ত পৌঁছেছে। আর সেই আলো আধারিতেই লিজ দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছে 2টি ছেলে, 2টি কিশোর, সমবয়সী কিংবা পিঠোপিঠি। ঘরের ভিতরে ঢুকে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল লিজ। এই বয়সী 2টি ছেলের ওখানে থাকা বেশ অবাক করল তাকে। আরো অবাক লাগলো তার যখন সে দেখল ছেলে 2টির দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। যদিও দূরত্ব, অন্ধকার ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টর কাজ করছিল, তবু পুরোপুরি নিঃসন্দেহ না হলেও লিজের মনে হলো ওরা তার দিকেই চেয়ে আছে। আরো অদ্ভুত ব্যাপার, ছেলে 2টির পোশাক ভালোভাবে দেখতে না পেলেও যেটুকু চোখে পড়ছে তাতে যথেষ্ট দামি ও ঝলমলে বলেই বোধ হচ্ছে। ভোরু কুঁচকে গেল লিজের। বেডসাইড টেবিলে রাখা চশমাটা এনে আবার যখন তাকালো সে, ততক্ষণে ছেলে 2টি গায়েব। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো লিজ জানলার পাশে, তারপর এসে শুয়ে পড়ল বিছানায়। প্রায় ভোর হওয়ার কিছু আগে ঘুমল সে। স্বপ্নে দেখল 3টি ছেলে দৌড়ে দৌড়ে খেলছে। ওই ছেলে 2টি আর শন।
শনকে প্রায় ওদের বয়সী দেখল সে। শন যদি স্বাভাবিক হতো, বড় হতো, তবে হয়তো এমনই হতো একদিন। দিন 20 সময় লাগলো রিচার্ড III দেহাবশেষ উদ্ধার করতে। 12ই সেপ্টেম্বর যখন পার্কিং লটের 15 ফুট নিচে কবরটা পাওয়া গেল, তাতে কঙ্কালের হাড়গোড় উদ্ধার করা মাত্র উল্লাসে ফেটে পড়ল পুরো টিম। স্বয়ং ডিরেক্টর যখন ওয়েল ডান মেল পাঠালেন, তখন আর ধরে রাখা গেল না টিম মেম্বারদের। লিজ অনেক বোঝানোর চেষ্টা করলো যে এবার ফরেনসিক টেস্টের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সেই কঙ্কাল রিচার্ড III-এরই। কাজ এখনো অনেক বাকি। কিন্তু কে কার কথা শোনে? লিজের হাতে পায়ে ধরে টিম মেম্বাররা রাজি করালো সেদিন সন্ধেটা ছুটি দেওয়ার জন্য। লিজ অনেক দিন পর হেসে ফেলল ওদের ছেলে মানুষই দেখে। লিজের হাসিকে সমর্থন ধরে নিয়ে ওরা বেরিয়ে পড়ল সেই সন্ধেটা উপভোগ করতে। কিন্তু হাজার উপরোধেও ঢেঁকি গিলল না লিজ। ও একা কাটাতে চাইল সন্ধেটা নিজের মতো করে। বাংলোয় ফেরার পথে চোখ পড়ল টাওয়ার অফ লন্ডনের দিকে। এত দিন ধরে এত কাছে কাজ করেছে, অথচ একদিনও ভেতরে যাওয়া হয়নি। প্রতিদিন প্রচুর ভিজিটর আসে, সে দেখেছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল 3:05, মানে টাওয়ার বন্ধ হতে এখনো 2 ঘন্টা বাকি। আর চিন্তা না করে সে ঢুকে পড়ল ভেতরে। একটা মিউজিয়ামের মতো রূপ দেওয়া হয়েছে প্রাসাদটিকে। বিশাল প্রাসাদটি একসময় রাজপরিবারের বাসস্থান ও কর্মস্থল ছিল, এখন ভিজিটরদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রচুর মূল্যবান রত্ন ও রাজপরিবারের ব্যবহৃত দ্রব্য রাখা আছে। ইংল্যান্ডে জন্মকর্ম হলেও লিজের এসব দেখার সুযোগ হয়নি কখনো। শুধু কলেজে আর্কিওলজি নিয়ে পড়ার সুবাদে যেসব জায়গায় এক্সকারশনে যেতে হয়েছে, সেগুলোই দেখতে পেয়েছে সে। নিজের আগ্রহের সঙ্গে সাদৃশ্য থাকায় লিজ যেন হারিয়ে গেল এখানে এসে। একটা হল ঘরে রাজপরিবারের তৈলচিত্রের প্রদর্শনী। একটা একটা করে দেখতে লাগলো লিজ। রিচার্ড I, এডওয়ার্ড IV, হেনরি VI, এডওয়ার্ড V, রিচার্ড ডিউক অফ ইয়র্ক, ছাড়িয়ে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিল লিজ। হঠাৎ কি মনে হতে ফিরে এলো একটা ফটো, দুটি কম বয়সী ছেলের, ছবির নিচে নাম লেখা এডওয়ার্ড V আর রিচার্ড ডিউক অফ ইয়র্ক। বুকটা কেঁপে উঠল লিজের। এই তো তারা, গত 20 দিন ধরে এদেরই দেখছে সে। করুণ মুখের 2 বালক। রাতে জানলার পর্দা সরিয়ে এদের দেখা তার অভ্যেস হয়ে গেছে আজকাল। ছেলে দুটির মুখের সঙ্গে শনের মুখের বড় মিল মনে হয় লিজের। কালো পোশাকে পিঠোপিঠি দাঁড়ানো দুজন। লিজ একটু কাছে ঘেঁষে গেল ছবিটার। মিউজিয়াম বন্ধ হবার সময় এগিয়ে আসছে। ভিজিটরের সংখ্যা কমছে। আর মাত্র 15 মিনিট। ছবির নিচে লেখা বর্ণনা খুব তাড়াতাড়ি পড়তে থাকে লিজ। রিচার্ড III-এর দাদা এডওয়ার্ড IV মারা যান সিংহাসনে আরোহণের পূর্বেই। এডওয়ার্ড IV-এর বড় ছেলে এডওয়ার্ড V-এর বয়স তখন মাত্র 12। তাকে রাজা হিসেবে অভিষিক্ত করার তোড়জোড় শুরু হলো। তার কাকা রিচার্ড III-কে তার অভিভাবক নির্বাচিত করা হলো। অভিষেকের দিন কয়েক আগেই হঠাৎই এডওয়ার্ড V-এর বাবা মায়ের বিবাহ অবৈধ ঘোষণা করা হয়। ফলে এডওয়ার্ড V-কে রাতারাতি সিংহাসন থেকে বঞ্চিত করা হয়। এরপর তাদের কাকা রিচার্ড III-কে রাজা বলে ঘোষণা করা হয়। সেই বছরই এই 2 ভাই রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়।
এরপর থেকে এদের দুজনের আর কোনো খোঁজ মেলেনি। আর ওই বড় দরজাটার পেছনে কে ওটা? কেন মনে হচ্ছে ওটা শন, কিন্তু তা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে তাহলে ওটা কে? লিজের কেন মনে হচ্ছে ছোট্ট ছোট্ট পা ফেলে শন এগিয়ে আসতে চাইছে ওর দিকে? মাম্মি মাম্মি মামি মামি দুবার যেন ডাকও শুনল শনের। গলাটা কেমন বুঝে আসছে লিজের। Excuse me, please leave the hall. It's time to close. মিউজিয়ামের কেয়ারটেকারের গলার স্বর কানে আসতেই সতর্ক হয়ে গেল লিজ। নিজের স্বভাব বিরুদ্ধ কাজ করে বসল। ও নিজেও জানে না কেন সামনে রাখা তালাবন্ধ ক্লজেটের পেছনে লুকিয়ে পড়ল সে। যে কজন ভিজিটর ছিল একে একে বেরিয়ে গেলে আলো নিভিয়ে কেয়ারটেকার দরজা বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে চলে গেল। ক্লজেটের পেছন থেকে আস্তে আস্তে বেরোল লিজ। অন্ধকারে চোখ সয়ে আসার আগেই অনুভব করল কেউ বা কারা তার দুহাত ধরেছে। হ্যাঁ, দুহাত, মানে একজন নয়, দুজন। ঘুটঘুটে অন্ধকারে হোঁচট খেতে খেতে এগিয়ে চলল লিজ। কেন যেন সে মনের মধ্যে ভরসা পেল কেউ আছে যে তাকে পড়ে যেতে দেবে না। সামনে একটা সিঁড়ি। অন্ধকারে শুধু প্রথম সিঁড়িটা দেখা যাচ্ছে, বাকিটা যেন নরকের অন্ধকারে নিমজ্জিত। দু হাতে দুই আশ্বাস সম্বল করে পা বাড়ালো লিজ। কতক্ষণ নেমেছে জানে না সে। একটা জোরালো কান্নার শব্দ কানে আসতেই সম্বিত ফিরল তার। হাতের বন্ধন এখন হালকা। হঠাৎ মনে পড়তে স্কার্টের পকেট থেকে নকিয়ার ফোনটা বের করল লিজ। সিগন্যাল নেই, কিন্তু টর্চ তো জ্বলবে। কোনো রকমে মৃদু আলোটা জ্বালিয়ে এদিক ওদিক তাকালো লিজ। কোনো এক ভূগর্ভস্থ ঘরের মধ্যে রয়েছে সে। কান্নার শব্দ অনুসরণ করে মোবাইলটা ঘোরাতেই চোখে পড়ল দুই রাজকুমারকে নগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে তারা। বিমূঢ় হয়ে ওদের দেখতে দেখতে কখন যেন স্থবির হয়ে গিয়েছিল লিজ। হঠাৎ একটা নরম স্পর্শ পেয়ে পেছনে তাকালো সে। শন পেছন থেকে জড়িয়ে ধরেছে তাকে। শনের চোখে জল। শোনা আমার, তোর কিসের কষ্ট? আমার বল না, তোর কিসের কষ্ট? হাউ হাউ করে কেঁদে ফেলে লিজ। আঙুল তুলে একটা কোণ নির্দেশ করে শন। নিঃশব্দে ফোপাতে থাকে মা ছেলে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, পরনে পঞ্চদশ শতকের ব্রিটিশ রাজপুরুষের পোশাক, খোলা তলোয়ার নিয়ে এগোচ্ছে ছেলে দুটির দিকে। অন্ধকারে ওদের বুঝি চোখ চলছে না। চিৎকার করে ওদের দৃষ্টি আকর্ষণ করতে চাইল লিজ, কিন্তু এক বিন্দুও আওয়াজ বেরোল না তার গলা দিয়ে। তবে রাজপুরুষ যে লিজের বড় চেনা, কি সে কিছুতেই বুঝতে পারে না লিজ। হঠাৎ দৌড়ে এসে উন্মুক্ত তলোয়ার ঢুকিয়ে দিল সে একে একে দুই বালকের দেহে। মাটিতে লুটিয়ে পড়ল ওরা। অদৃশ্য হয়ে গেল রাজপুরুষ। একটা ফোঁপানোর শব্দ কানে এলো লিজের। না তাকেও সে জানে শন কাঁদছে। কোথা থেকে জোরালো ঘন্টার ধ্বনি কানে আসে লিজের। এ তো চার্চের ঘন্টা।
পরদিন ঘুম ভাঙল যখন ইভার ফোনে, তখন সে নিজের বিছানায়। ইভা জানালো তাদের পাশাপাশি অন্য একটা দল কাজ করছিল ওয়েস্টমিনস্টার অ্যাবির কাছে। হোয়াইট টাওয়ার থেকে চ্যাপেলে যাওয়ার পথে সিঁড়ির 10 ফুট নিচে কঙ্কাল মিলেছে। দুটো কঙ্কাল। দেখে মনে হয় বয়স 12-র বেশি নয়। লিজের হাত থেকে ফোনটা পড়ে যায়। হঠাৎ মনে পড়ে যায় ওর সেই রাজপুরুষের চেহারা, যেটা সে দেখেছিল এই প্রজেক্টের ট্রেনিংয়ে। রিচার্ড দ্য থার্ড। কাকার ষড়যন্ত্রের শিকার হয়েছিল ছেলে দুটি। সিংহাসনের দাবিদার সমূলে বিনাশ করতে দুই ভাইপোর প্রাণ নিয়েছিলেন রিচার্ড দ্য থার্ড। লিজ জানে না ছেলে দুটিকে হারিয়ে তার মায়ের কি অবস্থা হয়েছিল, তবে সে এই কথা জেনে বড় খুশি যে বেঁচে থাকতে শন তার সঙ্গে থাকুক আর নাই থাকুক, মৃত্যুর পর প্রতি মুহূর্তে সে আছে। সে আছে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা দুটি গল্প, রুদ্ধশ্বাস এবং সে আছে। গল্প পাঠে দীপ, লাজবন্তী, শ্রী, অঙ্কিতা দাস নিয়োগী, অগ্নি, অল্টো এবং গোধূলি। শব্দগ্রহণ রিচার্ড। ধ্বনি পরিকল্পনা ও আবহসঙ্গীত আকাশ। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। পর্ব পরিচালনায় দীপ। কার্যনির্বাহী প্রযোজনায় অল্টো। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।